সৃষ্টির মুখে মেঘ তার বউ কথাটা শুনে আদিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায়। অবশেষে তার সন্দেহ সত্যি হয়েছে। মেঘের আসল পরিচয় মালিহা, যার সাথে তার 9 বছর আগে বিয়ে হয়েছে। আদিয়ানের মুখে এক শান্তি আর প্রশান্তির হাসি ফুটে ওঠে। তার এখন মনে হচ্ছে সে পৃথিবীর সেরা সুখী ব্যক্তি। আদিয়ানকে চুপচাপ বসে থাকতে দেখে আর মিটমিট হাসতে দেখে সৃষ্টি অবাক হয়ে বলে, আদিয়ান ভাইয়া, তুমি হাসছো কেন? আমেরিকায় গিয়ে কি সত্যি তোমার আর মেঘের দেখা হয়েছিল? তুমি আর মেঘ কি একে অপরকে ভালোবাসো? তোমরা কি একসাথে সংসার করছো আমেরিকায়? সৃষ্টির অনাবত করা প্রশ্ন শুনে আদিয়ানের ঘোর কাটে। সে আবার স্বাভাবিক হয়ে বলে, আমেরিকায় মেঘ আর আমি একসাথে সংসার করছি। আমি মেঘকেও অনেক ভালোবাসি, বউ হিসেবেও ওকে স্বীকার করে নিয়েছি। কিন্তু মেঘ আমাকে ভালোবাসে কিনা তা বুঝতে পারছি না। আদিয়ানের কথা শুনে সৃষ্টি অবাক হয়ে, কারণ মেঘ অনেক আগে থেকেই আদিয়ানকে ভালোবাসে। প্রায় 9 বছর ধরে মেঘ আদিয়ানের জন্য অপেক্ষা করেছে। প্রতিদিন দেয়ালে থাকা ঝুলন্ত ছবির দিকে তাকিয়ে একা একা কথা বলছে। বাংলাদেশে থাকতে সৃষ্টিকে মেঘ শতবার বলেছে যে আদিয়ানকে ভীষণ ভালোবাসে, কিন্তু এখন যখন আমেরিকায় গিয়ে আদিয়ানের সাথে মেঘের দেখা বা পরিচয় হয়েছে, তবে কেন তার মনের অনুভূতি লুকিয়ে রেখেছে সে? হয়তো আদিয়ানের উপর মেঘ অভিমান বা রাগ করেছে। সৃষ্টি বলে, ভাইয়া, মেঘ তোমাকে অনেক ভালোবাসে। গত 9 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে মেঘ। তোমাকে চোখে না দেখে, শুধু এক ছবি দেখেও তোমার প্রেমে পড়েছে। আম্মু সহ পাড়া প্রতিবেশী মহিলা সকলে মেঘকে আশ্রিতা, বেহায়া, অপবা বলে গালি দিত, তবুও মেঘ এই বাড়ি ছেড়ে যায়নি। শুধুমাত্র তোমার জন্য। মেঘ বিশ্বাস করতো তুমি একদিন বাড়ি ফিরে আসবে, এরপর মেঘকে বউয়ের মর্যাদা দিবে, এরপর প্রাপ্য সম্মান বা ভালোবাসা দিয়ে ওর সাথে সংসার করবে। স্কুল কলেজে অনেক ছেলে মেঘকে প্রপোজ করেছিল, কিন্তু মেঘ সবার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে, শুধু তোমায় ভালোবাসে বলে। শুরু থেকে শেষ অবধি মেঘ তোমাকে অসম্ভব ভালোবাসে আদিয়ান ভাইয়া। মেঘের ভালোবাসার কথা শুনে আদিয়ান যেমন খুশি হয়, তেমন তার কষ্ট আর তীব্র অনুশোচনা হয়। তার ভুল বা স্বার্থপরতার জন্য মেঘকে কষ্ট পেতে হয়েছে, অপমান, গালি শুনতে হয়েছে। সত্যি সে ভীষণ অপরাধী। তার স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু অবধি সে দিতে পারেনি, অথচ মেঘ তার জন্য কত অপেক্ষা আর কষ্ট সহ্য করেছে। আদিয়ান দীর্ঘ শ্বাস ছেড়ে সে আজ অনুতপ্ত, ভীষণ অনুতপ্ত। অতীতে করা ভুলের কারণে। সৃষ্টি কথা বলা শেষ করে আবার অনুরোধ করে বলে, ভাইয়া, তুমি কখনো মেঘকে কষ্ট দিও না। ও ছেলেবেলা থেকে অনেক অপমান আর কষ্ট সহ্য করেছে। ওর সাথে সুখে সংসার করো। মেঘকে তোমাকে ভীষণ ভালোবাসে, ওর ভালোবাসার সম্মান করো। সৃষ্টির কথার বিপরীতে আদিয়ান বলে, সৃষ্টি, আমি তোকে প্রমিস করলাম এই আদিয়ান বেঁচে থাকতে মেঘ আর কখনো কষ্ট পাবে না। হারিয়ে যাওয়া সবকিছু মেঘকে নতুন করে ফিরিয়ে দেবে আদরে, সোহাগে, যত্নে। ওর জীবন আমি রঙিন করে তুলবো। আমি নিজেও মেঘকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ মেঘ। আদিয়ানের মুখে ভালোবাসি কথা শুনে সৃষ্টি খুশি হয়ে যায়। সত্যি আদিয়ান মেঘকে ভালোবাসে। তবে কি তার বাবার স্বপ্ন পূরণ হবে? মেঘ এই তালুকদার বাড়ির বউ হবে। মেঘের সাথে আদিয়ানের ডিভোর্স হবে না, বরং তারা একসাথে সুখে শান্তিতে সংসার করবে। মেঘই হবে সৃষ্টির ভাবি। সৃষ্টি খুশি হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ভাইয়া, তুমি সত্যি মেঘকে ভালোবাসো? তুমি মেঘকে ডিভোর্স দিতে চাও না, ওর সাথে সংসার করতে চাও? বোনের এমন উচ্চারিত কণ্ঠ শুনে আদিয়ান মিশো হাসি দিয়ে উত্তর দেয়, না সৃষ্টি, আমি মেঘকে ডিভোর্স দিব না। সারা জীবন মেঘ আমার বউ হয়ে থাকবে। মেঘের সাথে আমি সংসার করব। সৃষ্টি খুশিতে গদগদ হয়ে বলে, ভাইয়া, আম্মু আর আব্বু এই কথা শুনলে অনেক খুশি হবে। তুমি দাঁড়াও, আমি আব্বুকে গিয়ে বলছি যে তুমি মেঘকে ডিভোর্স দিতে চাও না, বরং তুমি মেঘকে ভালোবাসো। সৃষ্টি যখন ফোন দিয়ে তার বাবার ঘরে
ছুটে যেতে চায় তখন আদিয়ান তাকে থামিয়ে দেয় আর বলে, সৃষ্টি, আব্বু আম্মু বা পরিবারের কোনো সদস্যকে আমার আর মেঘের কথা বলবি না। ডিভোর্স বা ভালোবাসার বিষয়ে যেন তারা কেউ কিছু জানতে না পারে। কিন্তু কেন ভাইয়া? সবাই জানলে অনেক খুশি হবে। খুশি হবে, কিন্তু আব্বুর রাগ তো তুই জানোস। যদি এখন হঠাৎ করে সব ঘটনা একসাথে শুনে হয়তো আব্বু রাগ করতে পারে। এখন বলার দরকার নাই। আমি আর মেঘ খুব শীঘ্রই বাংলাদেশে আসব, তখন আমি নিজ থেকে সব জানাবো। সত্যি ভাইয়া, তুমি আর মেঘ বাংলাদেশে আসবে? কবে আসবে? মেঘের পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। পরীক্ষা শেষ হলে কলেজ ছুটি দিলে আসবো। ততদিন এই কথা লুকিয়ে রাখবি, এবং কি মেঘকে অবধি বলবি না যে আমি জেনে গিয়েছি যে মেঘই আমার স্ত্রী। কিন্তু মেঘকে কেন বলবো না ভাইয়া? মেঘ আমার উপর অভিমান করেছে সৃষ্টি। গত 9 বছর ধরে ওর সাথে দেখা করিনি, ওকে অনেক কষ্ট দিয়েছি, তাই রাগ করেছে। অবশ্য ওর রাগ করা স্বাভাবিক। তাই যতদিন না আমি নিজ থেকে মেঘ বা পরিবারকে কিছু বলবো, তুই কিন্তু ততদিন সব কথা লুকিয়ে রাখবি, কাউকে বলবি না। ওকে ভাইয়া, বলবো না। গুড গার্ল। আই লাভ ইউ মাই সুইট সিস্টার। আই লাভ ইউ টু আমার শ্যামচাম ভাইয়া। ওকে ভাইয়া, এখন ফোন রেখে দাও, আমি ভার্সিটিতে যাব। ওকে, কিন্তু মনে থাকে যেন সব কথা কিন্তু তুই লুকিয়ে রাখবি অবশ্যই। কাউকে কিছু বলবো না, প্রমিস। ওকে সৃষ্টি, আর ভালো করে পড়াশোনা করবি। বাই ভাইয়া। তুমি আর মেঘ ভালো থেকো। সৃষ্টির সাথে কথা বলা শেষ করে আদিয়ান ফোন রেখে দেয়। এরপর চোখ বন্ধ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। হৃদয় গহীনে তার সুখ সুখ অনুভূতি হচ্ছে। অবশেষে সে তার মেঘবালিকার আসল পরিচয় খুঁজে পেয়েছে। শুরু থেকে শেষ অবধি তাকে প্রথম দেখায় মেঘের অবাক হয়ে যাওয়া, তার থেকে দূরত্ব বজায় রাখা চলা, মেঘের চোখে ঘৃণা আর জিয়ার সাথে তাকে দেখে কষ্ট পাওয়া, সবকিছু কারণ এখন আদিয়ান বুঝতে পারে। আদিয়ানের এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। বড্ড বোকা ছিল সে। কেন একবারও উপলব্ধি করতে পারল না মেঘই তার বউ? মেঘকে দেখে তার মনে যে অজানা অনুভূতি হয়েছিল, তার কারণ খোঁজার চেষ্টা কেন করল না? এটা কি নিশ্চুপ মায়া না ভালোবাসা? তা জানার আগ্রহ কেন দেখালো না সে? সব দোষ আদিয়ানের, কিন্তু এখন আদিয়ান আর মেঘের থেকে দূরে থাকবে না অসম্ভব। হয়তো মেঘ তার থেকে অভিমান বা রাগ করে দূরে থাকার চেষ্টা করবে, কিন্তু আদিয়ান তার ভালোবাসার যত্ন দিয়ে আবার মেঘকে নিজের করে নিবে। অবশ্যই করবে মেঘ, শুধুমাত্র আদিয়ানের। সকাল 9টা। ডাইনিং রুমে মনোযোগ সহকারে বসে টিভি দেখছিল মেঘ। কলেজে না যাওয়ার সুবাদে অবসর সময় কাটাতে টিভিতে বাংলাদেশি নাটক দেখছিল। সিঁড়ি দিয়ে কাজের মহিলা নিচে নেমে আসে। উপরে আদিয়ানের রুমে গিয়েছিল সে আদিয়ানকে সকালে নাস্তা দিতে। মেঘ একটু আগেই নাস্তা করেছে। কাজের মহিলা মেঘের কাছে গিয়ে বলে, মেঘ ম্যাম, আপনি কি চা নাস্তা কিছু খাবেন? কাজের মহিলার কথার জবাবে মেঘ না বোধক উত্তর দেয়, না, এখন আর কিছু খাবো না। তুমি সহ বাড়ির সকল কাজের মহিলারা কি খাবার খেয়েছো? জি ম্যাম, সকলে খাওয়া দাওয়া করেছে। ও আচ্ছা, তুমি তাহলে রুমে গিয়ে বিশ্রাম করো। দুপুরে রান্না করতে এখনো নিশ্চয়ই দেরি আছে, মাত্র 9টা বাজে। মেঘের কথা শুনে কাজের মহিলা একটু দূরে চলে যায়, এরপর আবার ফিরে আসে। কাজের মহিলা বারবার হাত চুলকায়। মেঘের হয়তো কিছু বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারছে না। মেঘ কাজের মহিলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে? তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। তুমি কি কিছু বলবে আমায়? মেঘের প্রশ্ন শুনে কাজের মহিলা ঈষৎ বোধ করা বাদ দিয়ে সাহস নিয়ে বলে ওঠে, মেঘ ম্যাম, আজ 23 তারিখ, আর 2 দিন পর বড়দিন। আমেরিকায় বড়দিন উৎসব সকলে তার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজনের সাথে পালন করে। আর এই বড়দিনে সবাই ছুটি দেওয়া হয়। আমরা সকল স্টাফরা বড়দিনের উৎসবে ছুটিতে বাড়িতে যেতে চাই।
তাই যদি আপনি কাজের মহিলার এতক্ষণ কি বলার চেষ্টা করছিল তা হয়তো মেঘ বুঝলো। আমেরিকায় মানুষ 25 তারিখে যে বড়দিন পালন করে তা মেঘ ভুলে গিয়েছিল। বাংলাদেশে মুসলিম দেশ হওয়ার কারণে সেখানে এই উৎসব খুব বেশি পালন করা হয় না। এই জন্য মেঘের মনে ছিল না। মেঘ হাসিমুখে বলে, বড়দিনের উৎসব যখন পরিবারের সাথে পালন করতে চাও তখন করবে, কি অসুবিধা? আর ছুটির কথা যদি আসে তবে যাও, দিলাম ছুটি তোমাদের। বড়দিনের প্রত্যেকে পরিবারের সাথে পালন করো। মেঘের কথা শুনে কাজের মহিলা খুশি হয়ে তবে বাড়ির সকলে স্টাফ যদি ছুটিতে বাড়ি চলে যায় তবে মেঘ আর আদিয়ানকে রান্না করে খাওয়াবে কে? আর বাড়ির যাবতীয় কার্যক্রম কে করবে? কাজের মহিলা বলে, কিন্তু ম্যাম, বাড়ির সকল কাজের মহিলা চলে গেলে আপনি আর আদিয়ান ছাড় কি খাবেন? রান্না করবে কে? বাড়ির অন্যান্য কাজ কে করবে? তুমি চিন্তা করো না, রান্না আমি করতে পারি। আর বড়দিন উপলক্ষে নিশ্চয়ই আমার কলেজও বন্ধ থাকবে, তখন আমি একটু একটু করে করব। কিন্তু ম্যাম, কোনো কিন্তু নয়, বছরের একদিন পরিবার আত্মীয়স্বজনের সাথে আনন্দ করতে হয়। যাও, বড়দিনের ছুটি কাটিয়ে আসো। ধন্যবাদ ম্যাম। দুপুর 12:30, কুয়াশা ঢাকা ধরণীর বুকে একখণ্ড সূর্যের আলোয় ঝলমলে রোদ উঠেছে। মেঘ রান্না করে পাক্কা রাঁধুনির মতো রান্না করছে। চুলায় গরম তরকারি টকবক করছে। আদিয়ান সকাল থেকে তার রুমে বসেছিল, কিন্তু সারাদিন একঘরে বসে থাকতে ভালো লাগছিল না। তাছাড়া তার বউ এখন কি করছে তা জানা উচিত। সকালের পর থেকে মেঘের আর দেখা মেলেনি। রুমে বসে পড়াশোনা করছে, হয়তো না বাহিরে কাজের মহিলার সাথে গল্প করছে। ভরদুপুরে পড়াশোনা নিশ্চয় করবে না মেঘ। তাই আদিয়ান মেঘের রুমে না গিয়ে সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে এসে উপস্থিত হয় ডাইনিং রুমে। কিন্তু কোথাও মেঘ বা বাড়ির কাজের মহিলাদের দেখতে পায় না। কি অদ্ভুত বিষয়! বাড়ির সকল স্টাফরা কোথায় চলে গেছে? সারাদিন ড্রয়িং রুমের আশেপাশে দেখা যায় তাদের। আজ কেউ কোথায় নেই। বাড়িঘর জমজমঠিন, ফাঁকা মরুভূমির মতো মনে হচ্ছে। আদিয়ান যখন আশেপাশে তাকায় কাজের মহিলা বা মেয়েকে খুঁজছিল, তখন হঠাৎ রান্নাঘর থেকে খুন্তি নাড়ার শব্দ পায়। আদিয়ান হয়তো ভাবে বাড়ির স্টাফরা রান্না করছে, তাই রান্নাঘরের কাছে এগিয়ে যায় সে। ডাইনিং রুমের ডান পাশের এক কোণায় বিশাল বড় রান্নাঘর রয়েছে। মেঘ সামনের দিকে ঘুরে রান্না করছে। আদিয়ান রান্নাঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। মাথায় খোঁপা চুলগুলো বাঁধে, গায়ে থাকা ওড়না কোমরে বেঁধে পাক্কা গিন্নির মতো রান্না করছে মেঘ। আদিয়ান মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু অবাকও হয়। মেঘ হঠাৎ রান্নাঘরে কি করছে? বাড়ির অন্য কাজের মহিলারা কোথায়? আদিয়ান এগিয়ে যায় মেঘের কানের, এরপর ধীরে ধীরে মেঘের পিছনে গিয়ে দাঁড়ায়। তার মুখ নিয়ে যায় মেঘের কানের কাছে, এরপর ফিসফিস করে বলে, মেঘ, তুমি রান্নাঘরে কি করছো? বাড়ির স্টাফরা কোথায়? মেঘ মনোযোগ সহকারে রান্না করছিল, সে আদিয়ানকে খেয়াল করেনি। হঠাৎ যখন আদিয়ান মেঘের কানে ফিসফিস করে কথাটা বলে, মেঘ ভয় পেয়ে যায়। মেঘ পিছনে ঘুরতে যাবে, তখন আদিয়ানের সাথে ধাক্কা লেগে তার। মেঘ আদিয়ানকে দেখে বলে, আদিয়ান স্যার, আপনি এখানে? হঠাৎ করে আপনার কণ্ঠ শুনে ভয় পেয়ে গেছিলাম। মেঘের এমন ভয়ার্ত মুখ দেখে আদিয়ান হাসে। মূলত সে ইচ্ছা করেই মেঘের কানের কাছে গিয়ে ফিসফিস করে কথাটা বলছে, যাতে মেঘ ভয় পায়। আদিয়ান বলে, ওকে, সরি মেঘ, কিন্তু তুমি রান্নাঘরে কি করছো? বাসার সব স্টাফরা কোথায়? ও, বাসার সকল কাজের মহিলারা বড়দিন উপলক্ষে ছুটি চেয়েছিল, আমি দিয়ে দিয়েছি। বছরে একদিন পরিবারের সাথে আনন্দ করা উচিত, তাই ওরা সকলে ওদের বাসায় চলে গেছে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। বড়দিনের কথা আদিয়ানের মনে ছিল না। প্রতি বছর এই দিনে বাড়ির কাজের মহিলাদের ছুটি দেওয়া হয়। আদিয়ান চুলায় রান্না করা পাতিলের দিকে তাকিয়ে বলে,
মেঘ, তুমি রান্না করতে পারবে না আমি বাহির থেকে খাবার অর্ডার করব। আদিয়ানের প্রশ্ন মেঘ তার দিকে তাকিয়ে রাগী চোখে বলে, কেন রান্না করতে পারবো না কেন? আপনার কি আমাকে দেখে অকাম্মা মনে হয়? শুনুন, এই মেঘ সব রান্না করতে পারে, শুধু রান্না নয় বরং পিঠা পুলি সব করতে পারে। না মেঘ, তুমি অকাম্মা হতে যাবে কেন? আমার বউ তো ভীষণ লক্ষ্মী, আমার কিউট লক্ষ্মী বউ। আদিয়ান শেষ কথাটা মনে মনে বলল। মেঘ তা শুনতে পায় না। আদিয়ান বলে, সো মিস রাধুনী, আপনি দুপুরের জন্য কি খাবার রান্না করেছেন? গরম গরম বিরিয়ানি। বিরিয়ানি? বিরিয়ানি আমার সবচেয়ে প্রিয় খাবার। জানি। তুমি কি করে জানলে মেঘ বিরিয়ানি আমার প্রিয় খাবার? আদিয়ানের প্রশ্ন শুনে মেঘ থমকে যায়। বিরিয়ানি যে আদিয়ানের প্রিয় খাবার তা মেঘ জানে। শালীন বেগমের মুখে বহুবার শুনেছে, এজন্য মেঘ সবার প্রথম বিরিয়ানি রান্না করা শিখেছিল তখন। কিন্তু শালীন বেগমের কথা মেঘ বলে না, সে বলে, ফারহানা আন্টি বলেছিল আপনার বিরিয়ানি পছন্দ। আমার বিরিয়ানি পছন্দ তার জন্য কি রান্না করেছো? না, এমনি আজ বিরিয়ানি রান্না করার ইচ্ছা হয়েছিল তাই করেছি। ওহ, ওকে। আদিয়ানের সাথে কথা বলা শেষ করে মেঘ আবার তার রান্নার কাজে মনোযোগ দেয়। আদিয়ান সেখানে দাঁড়িয়েছিল মেঘের রান্না ঠিক কতটুকু হয়েছে তা দেখার জন্য। পাতিলে হাত দেওয়া, কিন্তু গরম পাতিল থাকায় হাতে ছ্যাঁকা লাগে। আদিয়ান উফ করে উঠে। মেঘ দেখে আদিয়ানের হাত লাল হয়ে গেছে, এজন্য সে দ্রুত আদিয়ানের হাত ধরে পানির কলে নিয়ে যায়। এরপর কল ছেড়ে দেয়, তার হাতে পানি দেয় আর বলে, আদিয়ান স্যার, কি করলেন আপনি? গরম পাতিলে কি কেউ হাত দেয়? এখন দেখুন হাত লাল হয়ে গেছে, আপনি যে কি করেন না। আদিয়ানের তার হাতের ব্যথার কথা ভুলে গিয়ে একদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে। মেঘ কত সুন্দর যত্ন করে তার হাত ঠান্ডা পানির মধ্যে ধরে রেখেছে। ঠান্ডা পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে মেঘ পাশের লবণের কৌটা থেকে একটু লবণ নিয়ে হাত হয়ে যাওয়া স্থানে দেয়, যাতে সেখানে ফোস্কা না পড়ে যায়, আর বলে, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, হাত লাল হয়ে ফোস্কা পড়ে যেতে পারে। আদিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু শান্ত হয়ে না। আদিয়ানের মাথায় দুষ্টু বুদ্ধি চলে। আসল সে মেঘের মাথায় খোপার করে রাখা চুলগুলো খুলে দেয়। এরপর পাশে থাকা ফুলকপির সাদা সাদা গুঁড়া মেঘের মুখে ছিটিয়ে দেয়। কাজের মধ্যে বিরক্ত করায় মেঘ হাতের খুন্তি ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে কড়া শাসন কণ্ঠে বলে, আদিয়ান স্যার, আপনি কি এখান থেকে যাবেন? না হলে কিন্তু বিরিয়ানি সহ আপনাকে রান্না করে ফেলবো। রান্না হলে পরে টেবিলে বসে খাবেন। এরপর আগে যেন আপনাকে রান্নাঘরের আশেপাশে না দেখি। আদিয়ান মেঘের কথা শুনে ভয় পেয়ে তাই সে ভদ্র ছেলের মতো রান্নাঘর থেকে বের হয়ে যায়। মেঘ আদিয়ানের কাণ্ড দেখে হাসে, এরপর আবার রান্না শুরু করে। দুপুর 2টায় মেঘ রান্না করা শেষ করে গোসল করে টেবিলে খাবার সাজিয়ে রাখে। আদিয়ানও গোসল করে দুপুরের খাবার খেতে আসে। মেঘ খাবার বেড়ে দিয়ে নিজেও চেয়ার টেনে বসে পড়ে। আদিয়ান চামচ দিয়ে প্লেটে থাকা বিরিয়ানি এক বাইট মুখে ভরে নেয়। মেঘ তার খাওয়া বাদ দিয়ে আদিয়ানের দিকে তাকিয়ে আছে, মূলত সে জানতে চায় বিরিয়ানি কেমন হয়েছে। আদিয়ানের মুখে প্রশংসা শুনতে চায়, কিন্তু আদিয়ান বিরিয়ানির কোনো প্রশংসা না করলো না। তার মুখের রিয়াকশন দেখে খাবার ভালো হয়েছে না খারাপ হয়েছে তা বোঝা যাচ্ছে না। আদিয়ান মেঘের তাকিয়ে থাকা সহ সবকিছু খেয়াল করে, তবুও ইচ্ছা করে প্রশংসা করে না। বিরিয়ানি ভীষণ মজা হয়েছে। প্রায় 1 বছর পর সে আবার তার মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে। বিরিয়ানি এতই মজা হয়েছে যে তার বলে বোঝানো যাবে না। কিন্তু আদিয়ান চায় মেঘ তাকে নিজ থেকে জিজ্ঞেস করুক বিরিয়ানির কথা। আদিয়ানকে চুপচাপ খাবার খেতে দেখে মেঘ মনে করে হয়তো বিরিয়ানি খারাপ হয়েছে। জোর করে মেঘের মন রাখতে হয়তো আদিয়ান খাবার খাচ্ছে। তাই মেঘ বলে, বিরিয়ানি কেমন হয়েছে? খুব খারাপ হয়েছে কি? যদি খারাপ হয় তবে আপনি বসুন, আমি ডিম ভাজি অন্য কোনো
খাবার বানিয়ে নিয়ে আসছি। মেঘের প্রশ্ন শুনে আদিয়ান হাসে, এর উত্তর দেয়, বিরিয়ানি অনেক মজা হয়েছে, একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ রয়েছে। এই বিরিয়ানি খেয়ে প্রাণ জুড়িয়ে গিয়েছে আমার। মেঘ, সত্যি তুমি পড়াশোনায় যেমন ভালো, রান্নায়ও তেমন ভালো। আদিয়ান প্রশংসা শুনে মেঘ খুশি হয়ে যায়। সে বলে, ধন্যবাদ আদিয়ান ছাড়, অবশ্য দেখতে হবে না রান্নাটা কে করেছে। আদিয়ান ধীরকণ্ঠে ছোট করে জবাব দেয়, আদিয়ান রেদওয়ানের বউ করেছে। ভালো লাগলে গল্পটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।